ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে কি বোঝাতে চেয়েছি। যদি না বুঝতে পারেন তাহলে সেটা বলছি। আমি বলছি হাত পা ধরে, ভারতের হাত পায়ে ধরে বাঁচার চেষ্টা। না ভাই, আপনারা যারা ভাবছেন যে আমি কোনো ইয়ের কথা বলছি কিনা, ওই যে কি জানি মাউয়া কাউয়া ছিঁড়া ফেলা সেই বেটার খুনিরা কিনা, না 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 না, তারা না, অন্য কিছু লোকের কথা বলছি। এই যে সারাদিন চিল্লাইতো না বঙ্গু, মূর্খ বঙ্গুরা, ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা, ঢাকা না দিল্লি চিল্লাইতেছে, ওদের কথা বলছি। ওহে মূর্খ জাতি, হঠাৎ কি হলো? এই যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, তাতে তোদের তেল নাই, 8 ঘন্টা 10 ঘন্টা মোটরসাইকেল নিয়ে দাঁড়াইয়া থাকস, পেট্রোল পাম্পে তেল পাস না, তো এখন সেই ঠিক ভারতের আবার আব্বা ডাইকা তেল আনছিস। তো সে তেলটাও আনছিস কিভাবে? সেই পাইপলাইন, যে পাইপলাইনের কথা বলে বলে তোরা বলতি যে আমাদের তেল গ্যাস সব ভারতকে দিয়ে দিছে আওয়ামী লীগ সরকার। ওরে হারামির বাচ্চারা, আওয়ামী লীগ সরকার ভারতের তেল গ্যাস, তোদের নিজেদেরই ফকিরনি চলতা রাস্তা 5 দিনের তেল গ্যাস নাই, তোরা আবার ভারতরে দিবি। তো তোদের আব্বা কোথায় এখন? তোদের সে পাকি বীজের আব্বারা কোথায়? তোর আব্বাদের খবর দেখছস? তোদের আব্বারা অলরেডি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দিছে। কইছে যে আলো জ্বালাইস না, লাইট জ্বালাইস না, তেল নাই, তেল পাবো না। ওই ফকিরনির বাচ্চা তো এমনিই নাই। কই ওই ফকিরনির বাচ্চা এখন তো করে জাহাজ বেড়া পাঠায় না? এখন কেন 5,000 মেট্রিক লিটার তেল ডিজেল ভারত থেকে আনতে হয় রে? এইভাবে এখন আনতে হয় কেন? কি কবি, কি কস এখন জানি, কি 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 কইতেছস? পয়সা দিয়া? এ হারামির বাচ্চা, পয়সা দিয়া তোর আব্বাগো থেকে কিন, আমেরিকি থেকে কিন না এখন তেল। পয়সা দিয়ে এখন তুই পাকিস্তান থেকে কিন। ওই ফকির পুত্র তো নিজেরই তেল নাই, পয়সা দিলেও কি তোর পয়সা খাইয়া বইয়া যাবো গা। তোর পয়সা খাইয়া কবে যে ভাই এখন নাই আর নাই, ফের কি তেল আছে? তোরা আমেরিকা আব্বার থেকে এখন তেল কিন, তোর অন্য মিডল ইস্ট আব্বাদের থেকে তেল কিন না। এখন তেল কারো থেকে পাস না কেন? এখন কেন আবার ভারতের হাতে পায়ে ধরতে? ভারতের ওইটাও এখন চুষতে হয়। ডাবটা আব্বা আমারে বাঁচান। তেল বিশাল এক জিনিস, পাশাপাশি রাষ্ট্রের সাথে সম্পর্কের যে কত বড় জিনিস, পাশাপাশি এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলে যে কি জিনিস সেটা এখন বুঝ। আরে পাশের, তুই মারা গেলে ঘরের ভিতরে তোর পাশের বাড়ির লোক আইসা প্রথমে দাফন কাফনের ব্যবস্থা করব। তোর আত্মীয় স্বজন আইব আরো অনেক দিন পরে, আবার কেউ কোথাও আইব না তোর জানা যায়, আশপাশের বাড়ি আলাদা আইব। আর তোরা কি কস? ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, যা এখন যা জ্বালাইয়া দে ইন্ডিয়ান এম্বাসি। এখন যে ইন্ডিয়ান এম্বাসি জ্বালাস না কেন? এখন কস না কেন? এখন পাইপলাইন উড়াইয়া দে যে না এই হিন্দু ডিজেল নমুনা। ও আচ্ছা, এখন ভালো লাগে না? হিন্দুস্তানের ডিজেল পরাবি মোটর সাইকেলে, বউ বাচ্চা নিয়ে সেই মোটর সাইকেলে ঘুরবি হিন্দুস্তানি তেল দিয়া, এরপরে বাজার থেকে হিন্দুস্তানি কাপড় চোপড় কিনবি, এরপরে হিন্দুস্তানের আলু পটল তেল সব খাবি, মাইকা খাবি, পোলট্রি মুরগি খাবি, নাকি গরুর মাংস। আবার হিন্দুস্তানি ওই গরু ছাড়া তো তোকে চলে না। ওই যে বোল্ডার গরু, সাদা গরুর মাংস ছাড়া তো খাইতে পারস না, কারণ তোকে দেশে যেসব গরু এটা তো ইঞ্জেকশন মারা গরু, ফুলাইন্না গরু। এই মাংস না, একটু বলদ গরুর মাংস খাইতে হয় তোদের, এগুলা খাবি, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কবি নাকি? তো এখন এই তেল যে জ্বালাবি, তেল দিয়া যে ঘুরবি, তেল দিয়া যে বউ বাচ্চারে নিয়ে যাবি, তখন তোরা হিন্দু হয়ে যাবি না রে হারামির বাচ্চারা? কিরে, পলিটিক্সের কিছু বুঝাস তোরা? বঙ্গু মুমিন, হয়তো করে মুমিন কইতেও লজ্জা লাগে। কিসের তোরা মুমিন আর কিসের তো কাছে ওই তোরা, তোদের কাছে ইসলাম? তোরা তো কাফের ইসলাম। তোর হচ্ছে যে এজিদ ইসলাম, এজিদ। বাংলাদেশের যত মুসলমান আছে সব এজিদ, কোনো একটা মুসলমানও নাই। তো এখন এই যে তেল নিয়ে গন্ডগোল, যদি আগামী আর 15 দিন এই যুদ্ধ চলে, এরপরে কি হইব? তোর কাছে সেই পরিমাণ ডলারও নাই যে ডলার দিয়া তোরা আইসা কিনবি। কারণ যেই মিডিল ইস্ট পার্টি যারা ডলার পাঠাইবো, তো করে রেমিটেন্স পাঠাইবো, হেগো বেতন বন্ধ হয়ে যাবে 2-1 দিনের ভিতরে, কাম বন্ধ। খোঁজ নিয়ে দেখ আত্মীয় স্বজন ম্যাক্সিমাম ঘরে ঢুকে গেছে গা। আমার এরকম বহু পরিচিত আছে, হেরা কাজে ভাই আমাকে দোকানে দোকানদারিও চলে না, 100 রিয়াল বেচতে পারি না, ঘর ভাড়া দিমু কেমনে, খানা খরচ চালামু কেমনে, আর দেশে পাঠামু কেমনে? তো সব শেষ। যদি 15 দিন 20 দিন এভাবে চলতে থাকে, আর যদি 6 মাস চলে, তাহলে তো তোকে বঙ্গু মোমেনদের কি অবস্থা? আমারও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে আছি, বড় মজায় আছি। এখানে বাড়ছে, বাড়ে না যে তা নাই, 14 সেন্টস বাড়ছে। তো 14 সেন্টস বাড়লো কি, আমার তো কোনো সমস্যা নাই, আমার গাড়িও নাই, ঘোরাও নেই। আমি তো ভাই মেট্রোতে আর টিউবে চড়ি, আমি তো হাইটটা মাইরা দিই, আমার তো আর খরচ বাড়ে নাই। জিনিসপত্রের দাম কিছুটা বাড়বো, এইটাও আবার সরকার আমগো ম্যানেজ করে দিব, যা বাড়বো তাও আবার ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই আমগো। কিন্তু তোকে বঙ্গুকে কি অবস্থা? যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাকে কি অবস্থা এখন? এখন কোথায়? এখন কি পিন্ডি? পিন্ডি যাও না এখন বাবারা?
এখন দিল্লির সব ভাল লাগে, এখন নরেন্দ্র মোদী মুইতা দিলে এই মুতো খাবি তোরা। দেখিস আবার ওই যে পাইপলাইন দিয়া নরেন্দ্র মোদীর মুতো ঢুকতেছে, হয়তো নরেন্দ্র মোদী প্রতিদিন মুইতা দিতেছে কিন্তু পাইপলাইনে, এই মুতো তোরা এখন খাবি। তোদের এই খাওয়া ছাড়া উপায় নেই। তার হাত পায়ে ধরে এই যে মালিশ শুরু করছ, বেশি দিন নাই সব চুইসাও দিবি তোরা, এমন চষা চুষবি তোরা যে তোকে চষাই বন্ধ হইব। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা তো বেজায় খারাপ, খুব খারাপ, বড্ড খারাপ। এই বড্ড খারাপ নারী, এই বড্ড খারাপ মহিলা বাংলাদেশে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে। অ্যাটলিস্ট আসিফ নজরুল স্যারের কথা শুনলে তো মানলে আমাদের তাই মানতে হয় না। বাংলাদেশকে বিক্রি করেছে, তারপরে বাংলাদেশকে ভারতের কি কদর রাজ্য করেছে, তারপর বাংলাদেশকে ভারতের নতজানু করেছে, তারপরে কি বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়েছে, তারপরে মানে উজাড় করে দিয়েছে। আর দিয়েছে কি? ট্রানজিট দিয়েছে, ট্রান্সশিপমেন্ট দিয়েছে, এতে সব ভারতেরই উপকার, তাই তো? শেখ হাসিনা খুব খারাপ না? এই খুব খারাপের সেই যে এ তো খুব খারাপই করেছে। ও আসিফ স্যার আরো বলেছেন যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয়কে চাকরি দিয়েছে শেখ হাসিনা। যদিও একজন ভারতীয়কেও আসিফ স্যার বের করে দেখার নেই যে একে শেখ হাসিনা চাকরি দিয়েছে, এই যে আমি 18 মাস রাজ করেছি একে আমি বাংলাদেশ থেকে বের করে দিলাম, আসিফ স্যার করেননি। বোধহয় উনি পরে মানে কোনো একটা কারণে শেখ হাসিনার সাথে ব্যালেন্স করেছিলেন, তাই হবে হয়তো। আর নাহলে উনি কেন এটা নিয়ে কোনো পদক্ষেপ নিলেন না? আচ্ছা, ওই যে খুব খারাপ শেখ হাসিনা, বেজায় খারাপ, সেই বেজায় খারাপ শেখ হাসিনার সেই দেশ, যে দেশকে তিনি সব দিয়ে দিয়েছে বাংলাদেশের, না উজাড় করে দিয়েছে, তো তারা মনে এখন দয়া হয়েছে তাই আমাদেরকে তেল দিচ্ছে। সেই বেজায় খারাপ দেশ, যেই দেশকে উঠতে বসতে পিন্ডি চটকায়, যেই দেশকে ওই 2 ইঞ্চি গালি দিয়ে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, উনি একেবারে মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যে দেশকে 2 মুঠো গালি দিলে হাসনাত আবদুল্লাদের ভালো ঘুম হয়, যে দেশকে 1 চিমটি গালি দিলে ইউনূস সরকারের শাসন জায়েজ হয়, যে দেশের 7 সিস্টার ভেঙে ফেলার হুঙ্কার দিলে এনসিপির নেতাদের, বৈষম্য বিরোধী নেতাদের ঘুম ভালো হয়, সেই দেশের খবর দেখেন। এখন কি? এখন হালাল না? এখন হালাল। এই যে গলায় দম আটকায় আসছে না, তেলের সংকটের আভাস পেয়ে, তেলের সংকট হতে পারে। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে 2টি জাহাজে করে 30,000 টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায়, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় ভারত 15,000 টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর এর মধ্যে 2 জাহাজে করে 30,000 টন ডিজেল এসে দেশে পৌঁছে গেছে। আচ্ছা, মঙ্গলবার সচিবালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির বাজার নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় ঢাকাকে সব ধরনের সহায়তা দেবে বেইজিং। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা কাটছে না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদ থাকার দাবি জানানো হলেও সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারছে না। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী দেশের জ্বালানির চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দৈনিক অক্টেনের চাহিদা 1,100 টন থেকে বেড়ে 2,000 টনে দাঁড়িয়েছে। পেট্রোলের চাহিদা বেড়ে প্রায় 1,000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি বেড়ে বর্তমানে 25,000 টনে পৌঁছেছে। আমাদের প্রতিমন্ত্রী জানাচ্ছেন, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম, যে সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আমদানির পাশাপাশি সমুদ্র পথেও জ্বালানি আসছে। এই মজুদ দিয়ে অনায়াসে মার্চ মাস পার করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকার বিকল্প ব্যবস্থার দিকে হাঁটছে। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। এসব শুনে ভারত বিরোধীদের হুঙ্কার, ভারত নিয়ে শেখ হাসিনাকে ডুবিয়ে দেয়া, তলিয়ে দেয়া, ভারতের গোলামি করে ফেলেছে, ভারতকে সব দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে, তখন একজন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমাদেরকেও পাঠিয়েছেন, যে শেখ হাসিনা এক পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের তেল, গ্যাস সব ভারতে পাচার করে দিয়েছে। এই তথ্য আপনি নিশ্চয়ই শুনেছেন।
আসেন ভেতরে আসল খবরটা জানি। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন হলো ভারত থেকে সরাসরি বাংলাদেশ ডিজেল আমদানির একটি আন্তর্দেশীয় প্রকল্প। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC মধ্যকার 15 বছর মেয়াদী এই চুক্তিটি 2018 সালের 9 এপ্রিল স্বাক্ষরিত হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাইপলাইন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 18 সেপ্টেম্বর 2018 সালে। পাইপলাইনটি ভারতের আসামের লুমানীগড় রিফাইনারি শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশ পঞ্চগড় নীলফামারী সীমান্তে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত। সরাসরি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সাশ্রয়ী ও দ্রুত ডিজেল আমদানির উদ্দেশ্যে এটি নির্মিত হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 131 কিলোমিটার। 18 মার্চ 2023 শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধন করা এই লাইনের মাধ্যমে বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। যে পাইপলাইন দিয়ে বাংলাদেশের তেল গ্যাস পাচার করার গুজব ছড়ানো হয়েছিল, শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত সেই পাইপলাইন দিয়েই আজ ভারত থেকে সরাসরি 5000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হচ্ছে। আর ভারত বয়কটের ডাক দিয়ে 7 সিস্টার দখল করতে চাওয়া আমার বাংলাদেশি বন্ধুরা 4-5 ঘন্টা লাইন ধরে সেই তেল কিনবে। সম্মত প্রকৃতির প্রতিশোধ, একজন সোশ্যাল মিডিয়া ইউজারের বক্তব্য। আমাদের আর কি বলার আছে বলেন? এই বাংলাদেশে মানে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধিতা এবং অহেতুক একটা ভালো উদ্যোগকে বিতর্কিত করে দেওয়া, এর চেয়ে বড় প্রমাণ, এর চেয়ে বড় দৃষ্টান্ত কি আর আছে?